স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। বহুল প্রতীক্ষিত মার্কিন নির্বাচনের ভোট কাল। এই নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত দুই প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও বাইডেন। শেষ মুহূর্তে মিশিগান, আইওয়া সহ 5টি সুইং স্টেটে ঝটিকা সফর করছেন ট্রাম্প, আর বাইডেন ভোটারদের মন জয় করতে যাচ্ছেন আরেক সুইং স্টেট ফিলাডেলফিয়ায়। এর মধ্যে 2016 সালের মোট কাস্টিং ভোটের 2/3 বেশি আগাম ভোট পড়েছে বলে তথ্য দিয়েছে সিএনএন। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে সাধারণত দুই ধরনের ভোটার রয়েছে। একদল লিবারেল বা উদারপন্থী, যারা ডেমোক্রেটিক দলকে সমর্থন করে, আরেকদল কনজারভেটিভ বা রক্ষণশীল, যারা বরাবরই রিপাবলিকানদের ছায়াতলে থাকে। এই ভোটগুলো সাধারণত নড়চড় হয় না। তাই সুইং স্টেটের ভোট বরাবরের মতো এবারও বড় ফ্যাক্টর, কেননা এই রাজ্যগুলোর ভোট প্রার্থীদের জয়ে একটি বিরাট ভূমিকা রাখে। তাই তো শেষ মুহূর্তেও পেনসিলভেনিয়া, মিশিগান, ফ্লোরিডা সহ বিভিন্ন দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের কাছে টানতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প ও বাইডেন। নির্বাচনের আগে রোববার শেষ সাপ্তাহিক ছুটির দিনও তাদের প্রচারণার তালিকার শীর্ষে রয়েছে সুইং স্টেটগুলো। এদিকে পেনসিলভেনিয়ায় শনিবার 4টি র্যালি করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করার অঙ্গীকার করে ভোটারদের কাছে হোয়াইট হাউসের চাবি প্রার্থনা করেন তিনি। জো বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনৈতিক। বাইডেন জিতলে চীন জিতবে, আর আমরা জিতলে জিতবে পুরো যুক্তরাষ্ট্র। তাই তো আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শেষ মুহূর্তে এসে সুইং স্টেটগুলোয় চষে বেড়াচ্ছেন বাইডেনও। শনিবার মিশিগানে প্রচারণায় তার সঙ্গী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পুরো যুক্তরাষ্ট্রে, বিশেষ করে মিশিগানে সব কমিউনিটির লোক বাস করে। এই দেশে বিশ্বের সবাই স্থায়ী হতে আগ্রহী, এটা ভেবে আমাদের গর্ব হয়। এদিকে 3 নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত রেকর্ড সংখ্যক প্রায় 9.5 কোটি ভোটার তাদের আগাম রায় দিয়েছেন, যেখানে 2016 সালে মোট ভোট পড়েছিল প্রায় 14 কোটি। আসমাতুলি, নিউজ 24। এবার দেশের খবর। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের 3 বছর পার হলেও এখন পর্যন্ত শুরু হয়নি কাজ। চীনা ব্যাংকের সঙ্গে ঋণের সুরাহা না হওয়ায় কাজ আটকে আছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তারপরও আশা করছেন সব জটিলতা শেষে আগামী ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে এই এক্সপ্রেসওয়ের কাজ। সেক্ষেত্রে পেছাবে প্রকল্পের সময়সীমা, বাড়বে ব্যয়। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর যানজট নিরসনে 2017 সালে এয়ারপোর্ট থেকে আশুলিয়া পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেয় সরকার। লক্ষ্য ছিল 2022 সালে শেষ হবে নির্মাণ কাজ, কিন্তু মেয়াদের অর্ধেকেরও বেশি সময় পার হলেও নির্মাণ কাজই শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন এই কাওলা এলাকায় চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ, যে প্রকল্পের সঙ্গে সমন্বয় করে 2017 সালে হাতে নেওয়া হয়েছিল আরেক মেগা প্রকল্প ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প, যে প্রকল্পেরও যাত্রা শুরু হচ্ছে এই কাওলা এলাকা থেকে। যাওয়ার কথা রেল লাইনের উপর দিয়ে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত, সেখান থেকে এক্সপ্রেসওয়ে যাবে বাদিকে আশুলিয়া হয়ে একেবারে সাভার ইপিজেড পর্যন্ত। আর এজন্য এখনও এমন গ্রাফিক্স অ্যানিমেশনে সীমাবদ্ধ এই এক্সপ্রেসওয়ে। মোট 16,901 কোটি টাকার এই মেগা প্রকল্পে 10,950 কোটি টাকা ঋণ দেওয়ার কথা চীনের এক্সিম ব্যাংকের। মূল জটিলতা সেখানেই। আমাদের তরফ থেকে তো আমাদের কোনো অবহেলা নাই, ঠিকাদারের সাথেও এগ্রিমেন্ট করেছি, তার সাথে সাথে লোন অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। সেই লোন অ্যাপ্লিকেশনের যে প্রসেস করতে হয়, সেই প্রসেসটা চায়নার ওখানে এটা দেরি, এবং এটা অ্যাপ্রুভালের জন্য স্টেট কাউন্সিল অফ চায়নাতে এটা এখন প্লেস করা হয়েছে, এবং আমরা আশা করতেছি যে আগামী মার্চের 15 তারিখের মধ্যে স্টেট কাউন্সিল থেকে এটা অ্যাপ্রুভাল আসবে। যারা এখানে G2G বা PPP আওতায় আসেন, তারা যখন ছাড়পত্র না দেন, ফাইন্যান্সটা যখন ঠিকমতো না দেন, অর্থায়নের যদি এখানে কোনো ঝামেলা থাকে, সরকারকে কিন্তু সরকার টু সরকার অথবা আমাদের ফরেন মিনিস্টার অথবা ERD, তাদেরকে কিন্তু এই ডিপ্লোমেসিগুলি কিন্তু করে নিতে হবে। তবে আশাব্যঞ্জক হারে এগিয়েছে জমি অধিগ্রহণ। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় 165 একর জমি দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে রাজুক, ঢাকা উত্তর সিটি সহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত 13 সংস্থা। মূলত দেখা যাবে যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের কাজের সঙ্গে সঙ্গেই আমাদের মূল কনস্ট্রাকশন কাজটা শুরু হবে, এবং আমরা কাজ আশা করতেছি
আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরা কাজ শুরু করতে পারব। শুরু হলে 5 বছরের জায়গায় ম্যাক্সিমাম 4 বছরের মধ্যে আমরা চেষ্টা করব এটা শেষ করার জন্য। সাভার ইপিজেড থেকে আশুলিয়া, বাইপাইল, আবদুল্লাপুর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন হলে এসব এলাকার যানজট পুরোপুরি নিরসন হবে বলে ধারণা দিচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে 2022 সালের জায়গায় প্রকল্প শেষ হতে পারে 2024-25 সাল নাগাদ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রাস্তা দখল করে স্বাভাবিক চলাচলে অসুবিধা তৈরি করা হচ্ছে মিরপুর সেকশন 6-এর আবাসিক এলাকার বাসিন্দাদের। মিরপুর মোটর পার্স ব্যবসায়ীরা রাস্তা দখল করে এই বাধা তৈরি করছে। এসব অপকর্মের সাথে স্থানীয় বাড়ি মালিক সমিতি এবং প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। ফুটপাত ও রাস্তা দখল মুক্ত রাখতে সেবা সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার অভাব আছে বলে স্বীকার করে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। বাণিজ্যিক আগ্রাসনে রাজধানীর আবাসিক এলাকাগুলো বৈশিষ্ট্য হারাচ্ছে, এমনকি বাণিজ্যিকীকরণ আগ্রাসনে রক্ষা পাচ্ছে না আবাসিক এলাকার ফুটপাত ও রাস্তাঘাটও। সবশেষে চলাচলের অধিকারটুকুও হারাচ্ছেন আবাসিক এলাকার বাসিন্দারা। রাজধানীর অনেক আবাসিক এলাকার মতোই এমন চিত্র দেখা মিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড 14 মিরপুর সেকশন 6 আবাসিক এলাকায়। সামনে হসপিটাল আছে, হসপিটালে যাবো, তাও যেতে হুন্ডা এই লাইনে করে একটু জায়গা রাখে মাঝখানে। দুই পাশে যদি হুন্ডা কাজ করে সেক্ষেত্রে এখান থেকে গাড়ি যাওয়া যায়। মনে করেন এখান থেকে মাথা যেতে মিনিমাম 10 মিনিট সময় লাগে। বাইরে গাড়ি আওয়াজ, পিক আপ যাওয়া, এটা তো কষ্ট না, বহুত কষ্ট। প্রতিটি ভবনের নিচতলা দোকান ভাড়া নিয়ে রাস্তার মালিক বনেছেন ব্যবসায়ীরা, এমনকি চলাচলের ন্যূনতম জায়গাটুকু ছাড়েননি কেউ। কাস্টমারের গাড়ি ওনাকেও যদি বলা হয় যে ভাই রাস্তা দেখেন না, ভাই রাস্তার গাড়ি রাস্তায় ট্যাক্স দিয়ে চলি। দোকান ভাড়া দেখি মেশিনপত্র যন্ত্রপাতি বিক্রি করার জন্য, কিন্তু এখানে ওরা যদি রাস্তায় করে থাকে এটা তো অন্যায় করে ওরা। অভিযোগ আছে এমন দখলদারিত্বের পিছনে ভূমিকায় রয়েছেন স্থানীয় বাড়ি মালিক সমিতি। যারা জায়গার মালিক তারা যদি চেষ্টা করে যে না তোমরা এর ভিতরে রেখে তোমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবা, তাহলে এটা মনে হয় যে সলিউশন করা যাবে। এখন আমরা বলতে পারবো, যদি কোনো মানুষ না শোনে এত জোর জবরদস্তি শোনানো সম্ভব নয়। জোর জবরদস্তির জন্য একে ফোর্স করার জন্য দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশ কাজ করছে বলে জানান মিরপুর জোনের উপপুলিশ কমিশনার। আমাদের পেট্রোল অফিসার আছে, যা পেট্রোল ইন্সপেক্টর যাকে বলে, এখানে এসি পেট্রোল পদ আছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। দেখছি, দেখব, ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের এমন আশ্বাসই কি দখলমুক্ত হবে? সাধারণ মানুষের পায়ে হাঁটা রাস্তা, ফুটপাত হয়তো সাময়িক সময়ের জন্য, তবে সচেতন মহল মনে করছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ছাড়া এর স্থায়ী সমাধান সম্ভব নয়। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার চূড়ান্ত রায়ের 21 বছর পরও সেই রায়ের 12 দফার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। সেজন্য হতাশা প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবীরা। নির্দেশনাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে বিচার বিভাগ সম্পূর্ণ প্রভাবমুক্ত হবে বলে মনে করেন আইনমন্ত্রী সহ কোনো আইনজীবী। তবে অন্যতম সুপারিশ বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার রিট মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে চূড়ান্ত রায় হয়েছিল 1999 সালে। 1994 সালে সেই মামলাটি করেছিলেন জেলা জজ ও জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাজদার হোসেন। তিনি এখন অবসরে রয়েছেন। রায়ের 8 বছর পর 2007 সালে মূল নির্দেশনাটি বাস্তবায়ন করে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল, কিন্তু আনুষঙ্গিক বিষয়গুলোতে এবং অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে নির্দেশনাগুলো এখনও কার্যকর করা হয়নি। এর ফলে মামলার জট বা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমানো সম্ভব হয়নি বলে মনে করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা এখন প্রায় 33 লাখ। আজকে সবচেয়ে যেটা বড় প্রয়োজন, যেটা বারবার আমরা বলে এসেছি, সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় দেওয়া হোক। এটা দেওয়া না দেওয়া পর্যন্ত রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, প্রশাসনিক হস্তক্ষেপ
নিম্ন আদালতের সঙ্গে উপরে অবশ্যই থাকবে। তবে বিচার বিভাগ সম্পূর্ণ প্রভাবমুক্ত দাবি করে সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু বলেন, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তার দায় রাষ্ট্র এবং নাগরিকের। তো এই নির্দেশনাগুলো বাস্তবায়ন একটা চলমান প্রক্রিয়া। বিচার বিভাগ যেন সম্পূর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের তথা আমাদের সকল নাগরিকদের। তবে আইনমন্ত্রী বলছেন, মাজদার হোসেন মামলার রায়ের 12 নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন করেছে এই সরকার, যা বাকি রয়েছে তাও বাস্তবায়ন করবে এই সরকারই। প্রায় সবগুলি আমরা বাস্তবায়ন করার পর্যায়ে আছি। কিছু কিছু বাস্তবায়িত হয়ে গেছে, যেগুলি বাস্তবায়িত বাকি আছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে। এই রায়ের সবচেয়ে বেশি বাস্তবায়ন এই সরকারি। বলেন, বিশ্বের কোনো গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক দেশেই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নেই। অধস্তন আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত যে ব্যবস্থা বিদ্যমান রয়েছে বিচার বিভাগের জন্য সেটাই ভালো বলেও মনে করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গু। মৌসুম পেরিয়ে হঠাৎ বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। প্রতি বছর বর্ষা শেষে মশাবাহিত এই রোগের প্রকোপ কমতে শুরু করে, কিন্তু এবার বর্ষার পর প্রাণঘাতী রোগটি বেশি দেখা দিচ্ছে। অক্টোবরে 163 জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। গত বছর জুনেই ঢাকায় ব্যাপকভাবে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। জুলাই ও আগস্টে এই রোগীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ড গড়ে। পরে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে, কিন্তু চলতি বছর বর্ষাকাল পার হয়ে অক্টোবরের শেষে এসে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 627 জন, আর অক্টোবর মাসে 163 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত 10 দিনে দৈনিক ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। এবছর অক্টোবরে বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় এডিস মশা জন্মানোর পাত্র তৈরি হয়েছে এবং আমাদের গবেষণায় আমরা মাঠ পর্যায়ে জরিপে অক্টোবর মাসে এডিস মশার যে ঘনত্ব পাচ্ছি সেটি অন্যান্য বছরের তুলনায় বেশি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 48 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত একজন রোগী মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে হবে সারা বছর ব্যাপী এবং ডেঙ্গুটাও কিন্তু আমাদের দেশে সারা বছর ব্যাপী থাকবে। এজন্য সারা বছর ব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা করা প্রয়োজন। এডিস মশা নিধনের সোমবার থেকে 10 দিনব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চিরুনি অভিযান চলার কথা রয়েছে। যে সকল বাড়ির স্থাপনায় এডিস মশা লার্ভা পাওয়া গিয়েছিল তার তালিকা উত্তর সিটি কর্পোরেশনের অ্যাপসে সংরক্ষিত আছে। কারো বাড়ির আশেপাশে এডিস মশা লার্ভা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিন 75টি ওয়ার্ডে 4 ঘন্টা করে লার্ভিসাইডিং করা হচ্ছে এবং 75টি ওয়ার্ডে প্রতিদিন 4 ঘন্টা করে অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি জরিপে উঠে এসেছে ঢাকা 2 সিটি কর্পোরেশনের 25টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। নিখোঁজের 4 দিন পর চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার রাত 7:45টার দিকে গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ বলছে, নেপথ্যে যারাই থাকুক তদন্ত করে বের করা হবে। তাকে জীবিত ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন পরিবার ও সহকর্মীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। রোববার রাত 7:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় পান স্থানীয়রা। দ্রুত নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জীবিত ফিরে পেয়ে খুশি পরিবার ও সহকর্মীরা। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, আমি আমার হাজবেন্ডকে সুস্থভাবে ফিরে পেয়েছি। অনেক নির্যাতন করা হয়েছে, তার শরীর অনেক ব্যথা। যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ আমরা গোলাম সরওয়ারকে ফিরে পেয়েছি সুস্থ অবস্থায়।
হাসপাতালে ছুটে আসেন বিএফইউজে, সিইউজে সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। দ্রুত দোষীদের খুঁজে বের করার দাবি জানান তারা। আর পুলিশ বলছে তদন্ত চলছে, শীঘ্রই দোষীরা ধরা পড়বে। এই ঘটনার নেপথ্যে কারা আছে, কোন সংঘবদ্ধ চক্রটি আমার সাংবাদিক সহযোদ্ধা গোলাম সরোয়ারকে অপহরণ করেছে, তার নেপথ্যের যে ক্রীড়ানক সেটিকে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ কিন্তু এই বিষয়টিতে কোনোভাবে ছাড় দেবে না। উনি অসুস্থ, উনি পুরো সব কিছু বলতে পারছেন না। উনি সুস্থ হলে আমরা এই বিষয়ে ওনাকে আরও জিজ্ঞাসাবাদ এবং ওনার দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে। গেল 29 অক্টোবর সকালে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরোয়ার। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। প্রায় 8 মাস পর আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জাতীয় চিড়িয়াখানার দ্বার। রোববার প্রথম দিনে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই সপরিবারে হাজির হন চিড়িয়াখানায়। কর্তৃপক্ষ বলছে করোনা প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। তবে মাস্ক ব্যবহারে দর্শনার্থীদের কিছুটা আগ্রহ থাকলেও অতিরিক্ত মানুষের চাপে শারীরিক দূরত্ব ছিল উপেক্ষিত। আরো জানাচ্ছেন সজল দাস। এই দৃশ্য রোববার সকালে জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনের। করোনা প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর খুলছে চিড়িয়াখানা। এমন খবরে পরিবার পরিজন নিয়ে ভিড় করেন অসংখ্য মানুষ। যখন শুনলাম যে আজকে খুলবেই তখন আমরা চলে আসছি। প্রথম দিনে এসে যে এত ভিড় হবে এটা আমি ভাবতে পারিনি। সেদিন এসে দেখি বন্ধ পাইছি, ও অনেক কান্না করছে, আজকে এই জন্য আসলাম। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাসের প্রথম রবিবার হয় এদিন বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। দীর্ঘদিন পর খুলল জাতীয় চিড়িয়াখানা। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। স্বাস্থ্যবিধি রক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, কিন্তু যে সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন তাতে স্বাস্থ্যবিধি কতটুকু রক্ষা করা সম্ভব হবে এ বিষয় নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। চিড়িয়াখানার বিভিন্ন পয়েন্টে ছিল স্বাস্থ্য সচেতনতার নানা নির্দেশনা। যেখানে টিকিট করবে, যেখানে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকবে, সেই জায়গাকে আমরা লাল মার্কিং করে দিয়েছি 3 ফিট দূরে দূরে। আমরা যখন ঢুকবে থার্মাল স্ক্যানার দিয়ে আমরা দর্শনার্থীদেরকে টেম্পারেচার আমরা পরীক্ষা করছি। যাদের টেম্পারেচার নর্মালের চাইতে হাই তাদেরকে আমরা আইসোলেশনে যাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিনের আবদ্ধ জীবনের বাইরে এসে দিনটিকে উপভোগ করেছে তারা। বাঘ দেখেছি, তারপর হলো বান্দর, তারপরে হরিণ। 2 মাস বাসায় বন্দি ছিলাম, তো আমার এক্সপ্রেশনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। অনেকদিন পরে খোলা পেয়ে আমরা বের হয়েছি ওরে দেখানোর জন্য। করোনা প্রেক্ষাপটে এবছরের মার্চেই বন্ধ হয় চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ। সজল দাস, নিউজ 24, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেলের চিকিৎসা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে শনিবার দুপুর থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। রাহাত খানের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। 1000 শয্যার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন রোগী ভর্তি থাকে 1,500 থেকে 2,000। প্রয়োজনের তুলনায় অর্ধেক চিকিৎসক দিয়েই চলছে এই হাসপাতাল। তবে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে রাত দিন কাজ করছিলেন 190 জন ইন্টার্ন চিকিৎসক। তবে শনিবার দুপুর 2টা থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে এ হাসপাতালের চিকিৎসা সেবা। কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছে না রোগী ও স্বজনরা। ওই যে নার্সেরা হেরা নিয়ে যাই দেখে এবার আবার আইয়ে সুই দিয়ে সেলাইন দিয়ে থুয়ে যাচ্ছে, আর আয় নাই। কোনো বন্ধু কোনো ডাক্তার আমার রোগী এখনো দেখে নাই। আজকে 3-4 দিন ধরে আর আসে না এরকম ডাক্তার। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবি মেনে নিলেই কাজে ফিরবেন তারা। করোনার মধ্যেও জীবন ঝুঁকি নিয়ে কাজ করছে, এখনো কাজ করতে চাই। সুষ্ঠু বিচার হলে আমরা আবার কাজে যে কোনো মূল্যে কাজ যোগ দিতে যাচ্ছি। আমরা চাই না যে আমাদের কারণে রোগীরা নিয়োগ, এটা আমরা সবসময় যে কাজে ফিরে যেতে। এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন হাসপাতালের পরিচালক। ইন্টার্নরা সবসময় হাসপাতালের কাজে দেয়, প্রত্যেকটা হাসপাতালের
সুতরাং তারা না থাকাতে অবশ্যই একটা সমস্যা হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি পারতেছি ইন্টার্নদের কাজে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি এবং সেটা আশা করি আজকে অথবা কালকে মধ্যে আমরা আনতে পারবো। 500 শয্যার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল 2010 সালের 1000 শয্যায় উন্নীত হলেও জনবল বাড়েনি আজ পর্যন্ত। প্রায় 500 চিকিৎসক প্রয়োজন হলেও কর্মরত আছেন মাত্র 95 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী উপজেলার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে 1000 একর জমির রোপা আমন ধান। ধান ও শীতকালীন সবজির ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষকরা। তবে বাঁধ ভাঙার কারণ হিসেবে ঠিকাদারদের অনিয়ম, দুর্নীতি ও গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। নজির আহমদ রতনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণের বাঁধের কিছু অংশ ভেঙে যায়। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ঘনিয়ামোড়া, উত্তর শ্রীপুর ও উত্তর বড়ই গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের কয়েক হাজার মানুষ। কষ্ট বইছি হাটের ভিত্তি ঘরের ভিত্তি পানি উঠছে, প্রতি বছরে পানি উঠে এইভাবে পানি কষ্ট আমরা আর কত করব, ঘরের খাট পালং সব পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারদের অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির জন্যই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। দ্রুত এসব বাঁধ সংস্কারের দাবিও তাদের। পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা আসি, শুধু দেখে যায়। কন্ট্রাক্টরদের মাধ্যমে সক্ষতা গ্রহণ করি, তারা মাসের পর মাস একটা কাজ ধরে রাখি, মাসের পর মাস ফেলে রাখি। যখন এগুলো ভাঙে নামমাত্র ন্যূনতম মেরামত করে তারা তাদের দায়সারাভাবে দায়িত্ব শেষ করে, যার কারণে এই প্রতি বছর এই ভাঙনের সৃষ্টি হচ্ছে। প্রায় 1000 একর জমি ফসল নষ্ট হয়েছে, পুকুরের মাছ, এবং তাদের ন্যায় বলতে কিছু নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, তীব্র স্রোতের কারণেই মুহুরী নদীর বাঁধ ভেঙেছে, আর সংস্কার কাজে ঠিকাদারদের গাফিলতির কারণেই ভেঙেছে কহুয়া নদীর বাঁধ। এখানে কোনো ঠিকাদারে গত 2 বছরে কোনো কাজ হয় নাই। আর একটা পয়েন্ট কহুয়াতে, সেখানে একটা পয়েন্ট ঠিকাদারের কাজ পাশে দিয়ে হয়ে ঠিকাদারের কাজটাও চলে গেছে। ঠিকাদারের গাফিলতি আছে, যেহেতু পুরোপুরি শেষ হয় নাই। এর আগে গেল জুলাই মাসেও ফেনীর মুহুরী নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 20টি গ্রাম প্লাবিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জামালপুর শহরের প্রধান সড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। স্থানীয়দের অভিযোগ, 2.5 বছর ধরে এই প্রকল্পের কাজ চলমান থাকলেও কাজ হয়েছে মাত্র 25%। সড়কের মধ্যে বালি, পাথর, ইট রাখার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। তবে সংশ্লিষ্টরা জানান, 2021 সালের জুন মাসেই শেষ হবে এ প্রকল্পের কাজ। তানভীর আজাদ মামুনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2018 সালে শহরের প্রধান সড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয়দের অভিযোগ, গেল 2.5 বছরে 6টি পিলার নির্মাণ করা হয়েছে। 2টি পিলারের মাঝখানে গার্ডার নির্মাণ চলছে। নির্মাণ কাজ চলমান থাকায় খানাখন্দে পরিণত হয়েছে ব্যস্ততম এই সড়ক। আবার ওভারপাস নির্মাণের জায়গা রেখে 2 পাশ দিয়ে যানবাহন ধীর গতিতে চলার কারণে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। যানজট প্লাস যে পানিগুলা বৃষ্টি আইলে যে অবস্থা, মানুষের এত দুর্ভোগ। ধীরগতি কাজ করার ফলে এখানে বৃষ্টি এতে রাস্তাঘাট মানুষ চলাচল করতে পারে না, এবং বাসাবাড়ি এতে পানি ওঠে। সংশ্লিষ্টরা জানান, ভূমি অধিগ্রহণে নানা জটিলতার কারণে এই প্রকল্পের কাজ ধীর গতিতে হলেও নির্ধারিত সময়েই শেষ করা হবে। কাজের জায়গা না পাওয়ার কারণে কাজটা কিছুটা ধীরগতি হয়েছে। তবে আমরা ইতিমধ্যেই ভূমি অধিগ্রহণের বরাদ্দ পেয়েছি, আশা করতেছি খুব শীঘ্রই দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে। রেলওয়ে ওভারপাস প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 291 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার কৃষি খবর। শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন যশোরের চাষিরা। কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বিপন হোসেনের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট।
বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, শীতকালীন সবজিতে ভরে উঠেছে ফসলের মাঠ। সবজির রাজধানী খ্যাত সদর উপজেলার চূড়ামনকাঠি, বীরনগর, হৈতবপুর, কাশিমপুর, লেবুতলা ও ইছালি ইউনিয়নের সর্বত্র চোখে পড়ে এমন ছবি। একই দৃশ্য চৌগাছা, বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলাতেও। মাঠে মাঠে সবজির পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে কৃষকদের। কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবধি চলে কর্মযজ্ঞ। এখন এই শীতকালের আগাম চারা লাগাচ্ছি বাঁধাকপি, সিম আছে, বেগুন আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে। আমি চারা লাগাইছি, তার পরিচিত করতেছি, মানে বৃষ্টি আছে, সমস্যা আসছে, তাই আমরা ট্রিটমেন্ট করতেছি। এখন শীত পড়তেছে, এখন থেকে আমাদের ফসলটা খুবই ভালো হওয়ার সামনে অগ্রসর হচ্ছে। দীর্ঘ অনাবৃষ্টিতে এবছর যশোরে সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শীতকালীন সবজি সময় মতো বাজারে তুলতে পারলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন কৃষকরা, বলছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা। স্বাস্থ্যসম্মত বা একটা সুন্দর চারা উৎপাদনের জন্য আমরা প্রথম পরামর্শ দিয়ে এসেছি। সুষম মাত্রায় সার প্রয়োগের জন্য আমরা তাদেরকে বিশেষ তাগিদ দিচ্ছি। চাষিরা মোটামুটি আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করতেছে এবং চাষিরা ভালো উপকৃত হচ্ছে। জেলায় এবছর প্রায় 20,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চিকন ও সুগন্ধি ধানের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা, আর এই জাতের ধানে ব্লাস্ট রোগের আক্রমণ হয় বেশি। তাই কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে ব্লাস্ট রোগ প্রতিরোধী ধানের জাত উদ্ভাবনের জন্য গবেষণা করছেন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তারা জানান, এরই মধ্যে 30 ধরনের ধানের ওপর গবেষণার কাজ চলছে। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে চিকন ও সুগন্ধি ধানে ব্লাস্ট সহ নানা ধরনের রোগবালাই ও পোকার আক্রমণের কারণে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হয় কৃষকরা। এ অবস্থায় নতুন জাতের ধান উদ্ভাবনের জন্য গবেষণা শুরু করেছেন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থীরা জানান, কাটারিভোগ, কালোজিরা, বাসমতি সহ চিকন ও সুগন্ধি ধান নিয়ে মাঠ পর্যায়ে গবেষণা করছেন তারা। ব্লাস্ট রোগ প্রতিরোধী ধানের জাত কৃষকদের উপহার দেয়াই এই গবেষণার মূল লক্ষ্য। আমরা মূলত কাজ করছি স্যারদের নেতৃত্বে, যে যাতে করে আমরা এই ব্লাস্টটাকে কমিয়ে আনতে পারি, এমনভাবে যাতে কেমিক্যাল ইউজ না করে, ছত্রাকনাশক কোনো কিছু ব্যবহার না করে আমরা উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি উদ্ভাবন করতে চাচ্ছি, যাতে কৃষকেরাও লাভবান হয়, আমাদের দেশটাও অর্থনীতিতে এগিয়ে যায়। 30টি জাত থেকে বাছাই করে ব্লাস্ট রোগ প্রতিরোধী ধানের জাত উদ্ভাবন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। জেনেটিক উপায়ে আমরা ডিএনএ আইসোলেশন করে সেখানে দেখব যে এখানে ব্লাস্ট প্রতিরোধী কোনো জিন আছে কি না। তো রিসার্চ প্রমাণ করেছে যে প্রায় 350টার মতো কোয়ান্টিটিভ টেরিট্লোসাই এবং 100-এরও অধিক ব্লাস্ট প্রতিরোধী জিন ধানে আবিষ্কৃত হয়েছে। ক্রস করার পরে আমরা সেখানে ক্রস করে আমরা একটা নতুন একটা জাতের ধান, উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী, ব্লাস্ট রোগ প্রতিরোধী জাতের ধান আমরা এখান থেকে আমরা বের করব। কৃষি অফিসের তথ্য মতে এবছর চিকন ও সুগন্ধি জাতের ধানের আবাদ হয়েছে 1 লাখ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার খেলার খবর। সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যেখানে কিশোরীদের ঘরের বাইরে যাওয়া অনেক কঠিন, সেখানেই সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে গ্রামের অর্ধশতাধিক কিশোরীর স্বপ্নচূড়া ফুটবল স্পোর্টিং ক্লাব। শুরুতে স্থানীয় লোকজনদের নানা সমালোচনা শুনতে হয়েছে, তবে সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে এসব কিশোরীরা এখন খেলছে জাতীয় পর্যায়ে। সুনামগঞ্জ প্রতিনিধি বুরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই ছবিগুলোর বর্ণনার প্রয়োজন কি পড়ে? রোজ সকালে ওদের দিনটা শুরু হয় ঠিক এভাবেই। স্বপ্ন পূরণের তাড়না মগজ মননে 1.5-2 মাইল পথ পাড়ি দেয়া যেন স্বপ্ন ছোঁয়ার মিশনই। এই পথ বড্ড কঠিন, তবে বাধা হতে পারে না কোনো কিছুই। ওরা সুনামগঞ্জের স্বপ্নচূড়া ফুটবল স্পোর্টিং ক্লাবের অর্ধশতাধিক কিশোরী। 15 ফুটবলার নিয়ে ক্লাবের যাত্রা গেল বছরের এপ্রিলে। সূচনা লগ্নে সমাজের চোখ রাঙানি আর কটু কথায় ভারী হয় কান।
সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সে মেয়েরাই শেষমেশ সুনাম কুড়িয়েছে। খেলোয়াড়দের সংখ্যা ছাড়িয়েছে 70-এর বেশি। 6 জন খেলছেন জাতীয় পর্যায়ের লিগে। সবশেষ নারী প্রিমিয়ার লিগে 7ম দল হিসেবে অন্তর্ভুক্ত হয় স্বপ্নচূড়া ফুটবল স্পোর্টিং ক্লাব। পাড়া প্রতিবেশী যে মেয়ে হয়ে কেন খেলাধুলা করবে এইসব নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, তবুও আমরা খেলাধুলা করে গেছি। অনেক কষ্ট করে এই যানজটের মাঝে এক সময় হাঁটিয়ে হই, প্রায় আধা ঘন্টা সময় লাগে আমাদের বাড়ি থেকে আসতে। তো অনেক দূর এগিয়েছি, মানে আরো ভালো পর্যায়ে যেতে চাই। এটাই আমি স্বপ্ন, আমি ভালো একজন খেলোয়াড় হব। কিশোরীদের এগিয়ে চলায় পাশে পরিবার, প্রত্যাশা দেশের সুনাম কুড়িয়ে আনবে ওরা। অনেক কিছু হওয়ার পরেও আমরা মেয়েদেরকে মাঠও দিতেছি খেলার লাগিয়া। ভবিষ্যতে মেয়েরা যদি ভালো করতে পারে বা আর উন্নতি করতে পারে, হ্যাঁ, এটা আমরা খুশি। আমরা চাই আমাদের রাকিব ভাইয়ের পরিশ্রমটা কাজে লাগানোর জন্য, আমাদের মেয়েরা উন্নয়ন হওয়ার জন্য। তবে হাওড়পাড়ের কিশোরীদের স্বপ্ন পূরণে কাজ করছেন একজন ফুটবল প্রেমী তরুণ রাকিব আহমেদ, যিনি দেখেছিলেন সম্ভাবনা। আমার চেষ্টা করি সবসময় তাদেরকে যাতে ভালো অবস্থান নিতে পারি। তাদের এখন একটাই স্বপ্ন বাংলাদেশ জাতীয় টিমে খেলা, যেহেতু বাংলাদেশ সর্বোচ্চ যেসব খেলা এগুলো তারা ইতিমধ্যে খেলে এসেছে। এখন শুধু রয়েছে বাংলাদেশের একমাত্র ন্যাশনাল টিম, যদি ন্যাশনাল টিমে যেতে পারে তো এটাই আমাদের মূল স্বপ্ন রয়েছে। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সুনামগঞ্জের খেলোয়াড়রা স্বাক্ষর রেখেছে প্রতিবার, বিশেষ করে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে। তাদের সাফল্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। খেলাধুলার নিয়মিত চর্চার জন্য এই জেলার যথেষ্ট সুনাম রয়েছে। বিশেষ করে জেলা এবং বিভাগ এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সুনামগঞ্জের খেলোয়াড়রা বিশেষ প্রতিভার স্বাক্ষর রেখেছে এবং তাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। সুনামগঞ্জের হাওর অলিতে গলিতে আলো জ্বলছে, সে আলো ছড়িয়ে পড়ুক পুরো লাল সবুজে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের মাটি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার খবর জানিয়ে শেষ করব এখনকার আয়োজন। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এখন হিমালয় কন্যা হিসেবে পরিচিত। এ জেলার তেঁতুলিয়া থেকে দেখা যায় বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। এখানকার বিভিন্ন এলাকা থেকে এবারও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর 3য় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতিপ্রেমীরা। সরকার হায়দারের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শীতের আগমনী বার্তার আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। এবছরও তার ব্যতিক্রম নয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যা সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি স্পষ্ট হয়। আবার বিকেলে সূর্যকিরণ যখন তীর্যকভাবে বরফাচ্ছাদিত পাহাড়ে পড়ে, তখন আবারও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। নীলাকাশে তুষার শুভ্রের মতো ভেসে ওঠা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন প্রকৃতিপ্রেমীরা। কাঞ্চনজঙ্ঘা যখন পুরোটা দেখা যাচ্ছে এত বিস্তৃতি এলাকা জুড়ে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ঘুরে এসে দেখার আসলে অনুভূতিটা অন্যরকম। একটু পরপর যে রং এটার চেঞ্জ হচ্ছে। বাংলাদেশি হয়ে আমাদের এখানে এসে তেঁতুলিয়া আমাদের সর্ব উত্তরের উপজেলা হিসেবে আমাদের এখানে আসা উচিত। জেলা প্রশাসক জানিয়েছেন, গেল কয়েকদিন ধরে আকাশ পরিষ্কার থাকায় ডাকবাংলো সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে দেখা যাচ্ছে পৃথিবীর 3য় সর্বোচ্চ শৃঙ্গের অপরূপ সৌন্দর্য। বাংলাদেশের একটি কর্নার থেকে অন্য দেশের একটি পর্বতশৃঙ্গ দেখা যাবে। আমার মনে হয় যে তারা আকৃষ্ট হবেন এবং তারা আসবেন। পর্যটকদের নিরাপত্তা সহ সব ধরনের সহযোগিতা করছে টুরিস্ট পুলিশ। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটক আসতেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বদা নিয়োজিত আছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।